জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার নির্দেশে দেশজুড়ে তাণ্ডব, রাজনীতিতে তোলপাড় থাকছে প্রতিবেদনে। গণভোট অস্বীকার করলে গদি যাবে, জামায়াত আমিরের হুঁশিয়ারি থাকছে প্রতিবেদনে। অবশেষে কপাল খুলল শেখ হাসিনার, রাজনীতিতে নতুন মোড় থাকছে প্রতিবেদনে। তারেক হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল রাজধানী থাকছে প্রতিবেদন। পুরনো ঝড় কাটিয়ে নতুন যাত্রা, সাত মুখে নেতৃত্বে ফিরছে আওয়ামী লীগ থাকছে প্রতিবেদনে। হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার, গণভোট বাতিলেই বড় বিতর্ক থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, সহিংসতার অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়ায় তোলপাড় দেশ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগ। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সংঘর্ষ, যানবাহনে আগুন, দোকানপাটে ভাঙচুর এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের একটি অংশ অভিযোগ করছে, এসব সহিংস ঘটনার পেছনে সংগঠিত রাজনৈতিক নির্দেশনা থাকতে পারে। তারা সরাসরি অভিযোগ করে বলছে, শীর্ষ নেতৃত্বের ইঙ্গিতেই এসব ঘটনা ঘটছে। তবে এই অভিযোগের পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, সহিংসতার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং বরং তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির পক্ষে। দলটির একাধিক নেতা বলেছেন, যারা সহিংসতা করছে তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করছে, কিন্তু দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের পরিস্থিতিতে প্রায়ই এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করে থাকে, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। তারা বলছেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি, নইলে সত্য মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ে। এদিকে জুলাই আন্দোলন প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে। কিছু রাজনৈতিক বক্তব্যে দাবি করা হচ্ছে, সেই সময়ের ঘটনাপ্রবাহের মধ্যে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এসব দাবি নিয়েও রয়েছে মতভেদ এবং কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়া সেগুলো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশ্লেষকরা মনে করছেন, অতীতের আন্দোলন, রাজনৈতিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের ভূমিকা এসব বিষয় প্রায়ই বর্তমান রাজনীতিতে প্রভাব ফেলে, ফলে পুরনো ঘটনা নতুন করে রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে ওঠে। সাধারণ মানুষের মধ্যে এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা বলছেন, রাজনৈতিক সংঘাতের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে এবং নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। অনেকেই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে এবং কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরছে, তবে অনেক ক্ষেত্রে যাচাইবিহীন তথ্যও ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গুজব বা বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা বাস্তব পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ পরিস্থিতি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। রাজনৈতিক দলগুলো কিভাবে দায়িত্বশীল আচরণ করে তা নির্ধারণ করবে পরিস্থিতি শান্ত হবে নাকি আরও উত্তপ্ত হবে। সব মিলিয়ে সাম্প্রতিক সহিংসতা, অভিযোগ এবং পাল্টা বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে। এর পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং শান্তিপূর্ণ সমাধানই এখন সবচেয়ে জরুরি। এখন সবার দৃষ্টি পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং রাজনৈতিক নেতৃত্ব কী ভূমিকা নেয়। গণভোট অস্বীকার করলে গদি যাবে, জামায়াত আমিরের হুঁশিয়ারিতে উত্তপ্ত রাজনীতি। গণভোট ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা।
গণভোটের দাবি অস্বীকার করা হলে রাজনৈতিক ক্ষমতায় থাকা কঠিন হয়ে পড়বে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ, বিশ্লেষণ ও অবস্থান নির্ধারণের প্রতিযোগিতা। জামায়াতের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক এক বৈঠকে দলটির শীর্ষ নেতৃত্ব গণভোটকে জনগণের মতামত যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে সরাসরি জনগণের মতামত নেওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোর উচিত সেই মতামতকে সম্মান করা। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, যদি এই দাবিকে উপেক্ষা করা হয় তাহলে তা রাজনৈতিকভাবে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনা শুরু হয়েছে। বিএনপির একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক উপায় হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক কাঠামো ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করা জরুরি। তাদের মতে, হঠাৎ করে গণভোটের দাবি তোলা রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশলও হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোট ইস্যু বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি ব্যবহৃত না হলেও এটি একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচিত হতে পারে। তারা বলছেন, যখন কোনো দল সরাসরি জনগণের মতামতের কথা বলে তখন তা রাজনৈতিক বৈধতার প্রশ্নকে সামনে নিয়ে আসে। ফলে অন্যান্য দলগুলো নিজেদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হয়। এদিকে জামায়াতের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ভাষার তীব্রতা নিয়েও প্রশ্ন উঠেছে। গদি যাবে ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গণতান্ত্রিক পরিবেশে সংযত ভাষা ব্যবহার করা গুরুত্বপূর্ণ, যাতে রাজনৈতিক মতবিরোধ সহিংসতায় রূপ না নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ জামায়াতের এই অবস্থানকে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি হিসেবে দেখছেন। তাদের মতে, গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নে জনগণের মতামত নেওয়া উচিত এবং গণভোট হতে পারে তার একটি কার্যকর মাধ্যম। অন্যদিকে সমালোচকরা বলছেন, এটি একটি রাজনৈতিক কৌশল যার মাধ্যমে জনমনে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে গণভোট আয়োজনের বিষয়টি সংবিধানের সঙ্গে সম্পর্কিত এবং এর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তারা জোর দিয়ে বলেন, যে কোনো গণভোট আয়োজনের আগে সংসদীয় ও সাংবিধানিক কাঠামোর মধ্যে বিষয়টি বিবেচনা করা জরুরি, অন্যথায় এটি আইনি জটিলতায় পড়তে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, গণভোট হলে জনগণের সরাসরি মতামত জানা যাবে, যা গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। আবার অনেকে আশঙ্কা করছেন, এটি নতুন করে রাজনৈতিক বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ইস্যু সামনে আসার ফলে আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে অবস্থান নির্ধারণের চাপ তৈরি হবে। বিশেষ করে বড় দলগুলোকে স্পষ্টভাবে জানাতে হবে তারা গণভোটের পক্ষে নাকি বিপক্ষে। এদিকে জামায়াতের নেতারা দাবি করছেন, তাদের এই অবস্থান সম্পূর্ণ নীতিগত এবং জনগণের অধিকার রক্ষার জন্যই তারা এই দাবি তুলেছেন। তারা বলছেন, জনগণই ক্ষমতার উৎস, তাই জনগণের মতামতই চূড়ান্ত হওয়া উচিত। তাদের মতে, গণভোট সেই মতামত জানার একটি গণতান্ত্রিক উপায়। তবে বিরোধী রাজনৈতিক শিবিরের একটি অংশ বলছে, গণভোটের মতো বিষয়কে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করা হলে তা গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করতে পারে। তারা মনে করছেন, এ ধরনের দাবি তোলার আগে জাতীয় ঐক্যমত্য তৈরি করা জরুরি। সব মিলিয়ে গণভোট ইস্যুতে জামায়াত আমিরের হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এটি শুধু একটি বক্তব্য নয়, বরং একটি বড় রাজনৈতিক প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। জনগণের মতামত কিভাবে প্রতিফলিত হবে এবং রাজনৈতিক সিদ্ধান্তে তার ভূমিকা কতটা থাকবে। এখন সবার নজর রাজনৈতিক দলগুলোর পরবর্তী অবস্থানের দিকে। তারা কি এই ইস্যুকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে, নাকি এটি শুধুমাত্র সাময়িক বিতর্ক হিসেবেই থেকে যাবে, তা সময়ই বলে দেবে। অবশেষে কপাল খুলল, রাজনীতিতে নতুন মোড়, আলোচনায় শেখ হাসিনা। দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন, অনিশ্চয়তা ও নানা বিতর্কের পর হঠাৎ করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক মহলে অনেকে বলছেন, অবশেষে কপাল খুলল, আর এই পরিবর্তন দেশের রাজনীতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ঘিরে ইতিবাচক কিছু রাজনৈতিক সংকেত পাওয়া যাচ্ছে। বিভিন্ন মহলে তার সক্রিয় প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ছে।
একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা কিছু বিতর্ক বা আইনি জটিলতা কমতে পারে এমন ধারণাও সামনে আসছে, যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত ঘোষণা এখনও পাওয়া যায়নি। আওয়ামী লীগের নেতারা বলছেন শেখ হাসিনার নেতৃত্বেই দল আবার ঘুরে দাঁড়াবে। তাদের মতে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একটি প্রতীক, যিনি কঠিন সময়েও দলকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম। দলীয় নেতারা আশা করছেন তার প্রত্যাবর্তন আওয়ামী লীগের জন্য নতুন শক্তি ও দিক নির্দেশনা বয়ে আনবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কপাল খোলা কথাটি মূলত একটি প্রতীকী অভিব্যক্তি, যা রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের ইঙ্গিত দেয়। তারা বলছেন যদি শেখ হাসিনা সত্যি সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তা দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরে বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বলছেন এটি একটি রাজনৈতিক প্রচারণা, যার মাধ্যমে জনমনে ইতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে বাস্তব পরিবর্তন বিচার করতে হলে সময়ের অপেক্ষা করতে হবে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেউ মনে করছেন শেখ হাসিনার সক্রিয়তা রাজনীতিতে স্থিতিশীলতা আনতে পারে, আবার কেউ বলছেন এটি নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি অতিরঞ্জিত প্রচারণা। তবে এই কথা নিশ্চিত যে শেখ হাসিনাকে ঘিরে আগ্রহ ও আলোচনা আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিনির্ভর নেতৃত্বের প্রভাব অনেক বেশি। ফলে শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী নেতার অবস্থান পরিবর্তন হলে তা পুরো রাজনৈতিক পরিবেশে প্রতিফলিত হয়। তার নিশ্চিন্ত বক্তব্য ও কর্মসূচি সবকিছুই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে দলীয় সূত্রগুলো আরও জানায় সামনে বড় কোনো রাজনৈতিক ঘোষণা আসতে পারে, যেখানে শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলের কৌশল নিয়ে দিক নির্দেশনা দিতে পারেন। এই সম্ভাবনাকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি একটি টার্নিং পয়েন্ট। যদি শেখ হাসিনা নতুন কৌশল নিয়ে মাঠে নামেন, তাহলে তা শুধু আওয়ামী লীগের জন্য নয়, বরং পুরো রাজনৈতিক প্রতিযোগিতার কাঠামোকে প্রভাবিত করবে। সব মিলিয়ে অবশেষে কপাল খুলল এই কথা কি এখন শুধুমাত্র একটি শিরোনাম নয়, বরং দেশের রাজনৈতিক বাস্তবতায় সম্ভাব্য পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। শেখ হাসিনাকে ঘিরে এই নতুন মোড় কতটা বাস্তবায়িত হবে তা নির্ভর করছে তার পরবর্তী পদক্ষেপ এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর। এখন সবার দৃষ্টি তিনি কী সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়। তারেক হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল রাজধানী। রাজধানীর রাজপথে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে নতুন এক রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে, তারেক হটা দেশ বাঁচাও। দিনভর বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিতে এই স্লোগান ধ্বনিত হতে থাকে, যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা গেছে সকালে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ছোট ছোট মিছিল দিয়ে কর্মসূচি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বড় আকার ধারণ করে এবং বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক কর্মীরা এতে অংশ নেন। মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা তারেক রহমানের সমালোচনা করে নানা স্লোগান দেন, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল তারেক হটাও দেশ বাঁচাও। এই কর্মসূচির পেছনে কারা রয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি একটি সংগঠিত প্রচারণার অংশ হতে পারে, যার লক্ষ্য নির্দিষ্ট রাজনৈতিক বার্তা দেওয়া। এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা এই কর্মসূচিকে পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। তারা দাবি করছেন তাদের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের স্লোগান ছড়ানো হচ্ছে। বিএনপির এক নেতা বলেন, এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হলেও এতে শালীনতা ও যুক্তির অভাব রয়েছে। অন্যদিকে কর্মসূচিতে অংশ নেওয়া কিছু নেতাকর্মী বলছেন তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই এই ধরনের স্লোগান তুলে ধরছেন। তাদের দাবি এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি রাজনৈতিক অবস্থান প্রকাশের মাধ্যম। আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও দলটির ঘনিষ্ঠ মহল বলছে এ ধরনের কর্মসূচি স্বতঃস্ফূর্তও হতে পারে। তারা মনে করছে রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে এমন স্লোগান নতুন কিছু নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে স্লোগান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় একটি স্লোগানই জনমত গঠনে বড় ভূমিকা রাখে।
তারেক হটাও দেশ বাঁচাও স্লোগানটিও সেই ধরনের একটি শক্তিশালী বার্তা বহন করছে, যা নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানকে সামনে নিয়ে আসছে। তবে তারা সতর্ক করে বলছেন, এই ধরনের ব্যক্তিনির্ভর স্লোগান রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। এতে করে রাজনৈতিক বিভাজন আরও তীব্র হতে পারে এবং সংলাপের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়েছে। যদিও বড় ধরনের কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি, তবুও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই স্লোগান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে জনমতের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক মেরুকরণ বাড়ানোর একটি কৌশল। বিভিন্ন প্ল্যাটফর্মে পক্ষে বিপক্ষে তর্ক-বিতর্ক চলছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন রাজনৈতিক মত প্রকাশের অধিকার থাকা উচিত, তবে তা যেন শালীনতার সীমা অতিক্রম না করে। আবার কেউ মনে করছেন এই ধরনের স্লোগান রাজনীতিকে আরও সংঘাতমুখী করে তুলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর জন্য একটি বার্তা বহন করছে। তারা বলছেন জনগণের সঙ্গে যোগাযোগ, রাজনৈতিক ভাষার ব্যবহার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এসব বিষয় এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে তারেক হটাও দেশ বাঁচাও স্লোগানকে কেন্দ্র করে রাজধানীতে যে উত্তেজনা তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। এখন প্রশ্ন হল, এই স্লোগান কি সাময়িক আলোড়ন হিসেবেই থাকবে, নাকি এটি ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে? তার উত্তর মিলবে আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ ও জনমতের গতি প্রকৃতি থেকে। পুরনো ঝড় কাটিয়ে নতুন যাত্রা ৭ মুখে নেতৃত্বে ফিরছে আওয়ামী লীগ। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং পরিবর্তিত বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়ার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, এমনটাই বলছেন দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকরা। আলোচনা চলছে দলটির নেতৃত্বে আসতে পারে ৭ জন নতুন মুখ, যাদের ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও জল্পনা। এই সম্ভাব্য পুনর্গঠনকে অনেকেই দেখছেন নতুন যাত্রার সূচনা হিসেবে। দলীয় সূত্রগুলো জানায় সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং আগামী নির্বাচনী রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে একই নেতৃত্ব কাঠামো থাকায় নতুন প্রজন্মের নেতাদের সামনে আনার দাবি উঠছিল। সেই প্রেক্ষাপটেই ৭ মুখে নেতৃত্ব, এই ধারণাটি গুরুত্ব পাচ্ছে। শেখ হাসিনার দিকনির্দেশনায় এই পুনর্গঠনের প্রক্রিয়া এগোচ্ছে বলে দাবি করছেন দলীয় নেতারা। তাদের মতে শেখ হাসিনা নিজেই দলকে আধুনিক ও সময় উপযোগী করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন এবং সেই অনুযায়ী নতুন নেতৃত্বকে সামনে আনার পরিকল্পনা করছেন। তবে এই ৭ জন কারা, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দলীয় ভেতরে বিভিন্ন নাম ঘুরে বেড়াচ্ছে, যাদের মধ্যে রয়েছে তরুণ নেতা, অভিজ্ঞ সংগঠক এবং প্রযুক্তি সচেতন নতুন প্রজন্মের প্রতিনিধিরা। বিশ্লেষকরা বলছেন এই তালিকা যদি বাস্তবায়িত হয় তাহলে তা আওয়ামী লীগের ভেতরে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বড় রাজনৈতিক দলগুলোর জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে নেতৃত্বে পরিবর্তন আনা জরুরি। এতে করে নতুন চিন্তা, নতুন কৌশল এবং নতুন উদ্যম আসে, যা দলকে আরও কার্যকর করে তোলে। আওয়ামী লীগের এই উদ্যোগ সেই দিকেই একটি পদক্ষেপ হতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির এই সম্ভাব্য পরিবর্তনকে সন্দেহের চোখে দেখছে। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বলছেন এটি মূলত একটি ইমেজ মেকওভার বা ভাবমূর্তি উন্নয়নের চেষ্টা। তাদের মতে নেতৃত্বে কিছু নতুন মুখ আনা হলেও মূল নীতিগত পরিবর্তন না এলে তাতে বড় কোনো পার্থক্য আসবে না। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন এটি শুধুমাত্র মুখ পরিবর্তনের বিষয় নয়, বরং একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক সংস্কারের অংশ। তারা দাবি করছেন দলকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই ধরনের পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি কেবল রাজনৈতিক প্রচারণা। তবে একটি বিষয় স্পষ্ট, এই খবর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন এই ৭ জন নতুন নেতা কারা হবেন এবং তারা কী ধরনের পরিবর্তন আনতে পারবেন। কেউ কেউ আশা করছেন নতুন নেতৃত্ব আসলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন নতুন নেতৃত্ব সামনে আনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করাও জরুরি। শুধুমাত্র নাম ঘোষণা করলেই হবে না, বরং তাদের হাতে দায়িত্ব ও ক্ষমতা দিতে হবে যাতে তারা বাস্তবে পরিবর্তন আনতে পারেন। এদিকে দলীয় সূত্রগুলো আরও জানায় খুব শিগগিরই একটি বড় ঘোষণার মাধ্যমে এই নতুন নেতৃত্ব কাঠামো প্রকাশ করা হতে পারে। সেই ঘোষণাকে ঘিরেই এখন সবচেয়ে বেশি আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি আওয়ামী লীগ সফলভাবে এই পুনর্গঠন বাস্তবায়িত করতে পারে তাহলে তা দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতে করে নির্বাচনী প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সব মিলিয়ে পুরনো ঝড় কাটিয়ে নতুন যাত্রা, এই বার্তাটি এখন শুধু একটি শিরোনাম নয় বরং একটি সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। আওয়ামী লীগের এই উদ্যোগ কতটা সফল হবে তা নির্ভর করছে বাস্তবায়নের ওপর। এখন সবার দৃষ্টি এই ৭ মুখ কারা, তারা কী বার্তা নিয়ে আসছেন এবং তারা দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যেতে সক্ষম হন। যদি এই উদ্যোগ সফল হয় তাহলে শুধু আওয়ামী লীগের জন্যই নয় বরং পুরো রাজনৈতিক অঙ্গনের জন্যই একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার, গণভোট বাতিলেই বড় বিতর্ক। হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা। ২০২৪-এর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে পালাবদলের পর সেই আইসিটি ইউনূস সরকারের দমনপীড়নে মক্ষম অস্ত্র হয়ে ওঠে। ধরে ধরে আওয়ামী লীগারদের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করে তাদের জেলে পাঠাতে শুরু করে। বাহিনীর যে সব কর্তাদের আওয়ামী লীগপন্থী বলে মনে করেছেন তাদের বিরুদ্ধেও মিথ্যে মামলা রুজু করে তাদেরও জেলে পাঠান ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রধানমন্ত্রী পদে আসীন হন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল ঘটান। সেনাবাহিনীতে রদবদলের পাশাপাশি পুলিশ ও প্রশাসনেও রদবদল ঘটান। উদ্দেশ্য ছিল স্বচ্ছতা আনা। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। এবার বিএনপি সরকারের টার্গেট ১/১১ কুশীলবদের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা। তাদের বিচার হবে এই ট্রাইব্যুনালে। প্রাক্তন ২ সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেফতারের পর ১/১১ অন্য কুশীলবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুশীলবদের মধ্যে যারা বিদেশে রয়েছেন তারা কার্যত আত্মগোপন করেন। দেশে যারা রয়েছেন তারাও আত্মগোপন করেছেন। সাবেক ওই ২ শীর্ষ কর্মকর্তার গ্রেফতারের পর কেউ কেউ দেশ ছাড়ারও চেষ্টা করছেন, তবে তাদের বিদেশ যাত্রার ওপর রয়েছে নিষেধাজ্ঞা। ওই কুশীলবরা কেউ বিমানবন্দর অতিক্রম করতে গেলে বাধার মুখে পড়বেন বলে গোয়েন্দা সূত্রে তথ্য মিলছে। সরকার থেকে সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। সূত্র বলছে প্রতিটি বিমানবন্দরে ১/১১ নাটের গুরুদের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি সূত্রে বলা হচ্ছে ওই ২ শীর্ষ কর্মকর্তা ছাড়াও ১/১১ সময় প্রভাবশালী কর্মকর্তাদের ছত্রছায়ায় কেউ কেউ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। তারেক সরকার তাদের টিকি এখনও স্পর্শ করতে পারেনি। তবে বিতর্কিত ওই কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখে গোয়েন্দা সংস্থাগুলি তাদের একটি তালিকা তৈরি করেছে। বিশেষ করে বিতর্কিতদের মধ্যে এখনও যারা দেশে আছেন তারা যাতে দেশ থেকে চলে যেতে না পারেন সরকারের তরফে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গণমাধ্যমের তরফে অভিবাসন দপ্তরের এক কর্মকর্তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। আদালত থেকে কারোর বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপের খবর এলে তখন পদক্ষেপ করা হয়। তবে এর বাইরেও বিশেষ ব্যবস্থায় বিদেশ যাত্রায় বাধা দেওয়ার সুযোগ রয়েছে বলে ওই কর্মকর্তাটি জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রায় ১৯ বছর আগে গণতান্ত্রিক ধারা ব্যাহত করে সেনার একটি অংশের সমর্থনে গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। বিতর্কিত ওই সরকার ১/১১ সরকার বলে পরিচিতি পায়। দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে হঠাৎ করেই কয়েকজন ক্ষমতাধর হয়ে ওঠেন। তারা বেসামরিক সহযোগীদের সমর্থনে দেশ পরিচালনা করতে শুরু করেন। তখন আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করে। আর সেই সুযোগে সেনাবাহিনীর হঠাৎ ক্ষমতাবান হয়ে ওঠা কর্তারা সুযোগের সদ্ব্যবহার করেন। তারা নেতাদের চরিত্র হননের উদ্দেশ্য নিয়ে মাঠে নামেন। সেই সেনাশাসকের আমলে তারেক রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেনা সদরে। সেখানে চলে অত্যাচার।
ক্ষমতার অপব্যবহার, দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের মাইনাস করে নতুন এক রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করেছিল ১/১১ সরকার। ওই সরকারের নেপথ্যে ভূমিকা পালনকারী কিছু উচ্চাকাঙ্ক্ষী মানসিক ও বেসামরিক কর্মকর্তার মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদদের অপদস্থ করে তাদের সম্পর্কে দেশবাসীর কাছে নেগেটিভ পারসেপশন তৈরি করা।